বিবিসি বাংলায় এ সপ্তাহের সাক্ষাৎকার পরিবেশন করছি আমি শাহনাজ পারভিন। আমাদের আজকের অতিথি লেখক গবেষক ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা। তিনি আজ আমাদের স্টুডিওতে এসেছেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতেই জেনে নেব আপনার ছোটবেলা কোথায় কেটেছে। আমার জন্ম ঢাকায় এবং আমার বড় হওয়াটাও ঢাকা, তবে ছিটে ফুটোভাবে আমি অন্য জায়গায় বড় হয়েছি। অর্থাৎ আমি বলতে চাই যে 8 বছর বয়সে আমার মায়ের সাথে ইংল্যান্ড গিয়েছিলাম, কারণ আমার বাবা ওখানে ছিল, পিএইচডি করতো। তো 2.5 বছর আমি ইংল্যান্ডে কাটিয়েছি। আর ঢাকায় বলতে আমি গ্যান্ডেরিয়া এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এই দুই জায়গায় মূলত বড় হয়েছি। আপনি বলছিলেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছুদিন থেকেছেন। আমরা জানি যে আপনার বাবা একজন শিক্ষক, আপনার মাও শিক্ষক ছিলেন, বাড়িতে পড়াশোনার চর্চা ছিল ছোটবেলা থেকেই। আপনার ব্যক্তিসত্তা তৈরিতে সেই বিষয়টা কতটা প্রভাব ফেলেছে? অনেকটাই, কারণ দুইজনই যখন মা বাবা দুজনেই যখন শিক্ষক হয় প্রভাব ফেলতে বাধ্য। ছোটবেলায় যে সবসময় এনজয় করতাম যে মা বাবা শিক্ষক বলে, আমারও অনেক মানে ভালো দিকগুলো আছে, পড়াশোনার দিকগুলো তো আছে, চারিদিকেই বইপত্র ছিল। তবে এটা ঠিক, আমি ছোটবেলা থেকেই সবসময় স্বাধীন চেতা, এবং মা বাবা দুজনেই কিন্তু আমাকে সেই স্বাধীনতাটা দিয়েছে, কোন বই পড়বো, কোনটা ভালো লাগে না লাগে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যখন হেল্প নিতাম, মা বাবা আবার দুজনেই সাহিত্যের ছাত্র। তবে আমার যখন অঙ্কের দিকে একটু মানে প্রবলেম হতো, মানে অঙ্ক করতে গিয়ে একটু সমস্যা হতো, তখন একটা টিউটর রাখা হতো ঠিকই, কিন্তু আমার বাবা কিন্তু অনেকটা সময় আমাকে অঙ্ক করিয়েছেন, কারণ উনি নিজে প্রথমে সায়েন্সের ছাত্র ছিল, তার জন্য অঙ্ক খুব ভালো করতো। তো এই ধরনের হেল্প পেয়েছি, কিন্তু মূলত আমার বেড়ে ওঠার মধ্যে তাদের জোর করে কিছু না করা এবং শিক্ষকতার মধ্যে, দুজনেই তো শিক্ষকতা বলতে একটা গাইড হিসেবে কাজ করেছে, আমিও সেই গাইডেন্সটা পেয়েছি, কিন্তু জোর করাটা ছিল না আর কি। আপনার বাবার নাম বাংলাদেশে অন্যভাবে পরিচিত। মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের যাদেরকে হত্যা করা হয়েছে তার মধ্যে অন্যতম, তার নামটা চলে আসে, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। তো ওই সময়টা এবং তার পরবর্তী সময়টা মানে কতটা কষ্টের বা কতটা চ্যালেঞ্জিং ছিল ওই সময়টা পার করা বা পরবর্তী সময়টুকু? আমি বলবো একটি মেয়ে হিসেবে যে সদ্য টিনেজার, মানে একেবারে মানে 14 হয়ে তারপরে 15তে পা দেব, এরকম একটা সময় একটা মেয়ের জীবনে এক তো বাবাকে হারানো, কিন্তু যেভাবে হারানো, অর্থাৎ একটা সারা দেশে যে ভয়াবহতা, সেই ভয়াবহতাকে যে ফেস করা, সেটা আমার মনে হয় সবচেয়ে বেশি একটা দিক ছিল। এটাকে যে আমি অতিক্রম করতে পেরেছি, আমি পেরেছি হয়তো আমার বাবা মার ভালোবাসা এবং সাহস যে ছিল তারা আমাকে দিতে পেরেছিল আমার বেড়ে ওঠার মধ্যে। আমি বিশ্বাস করি আমি তার জন্য এটাকে অতিক্রম করতে পেরেছি। না হলে আমি, অনেকেই আমাকে বলেছে যে এরকম হলে অনেকেই হয়তো আর কিছু সব বাদ দিয়ে মানে সাদা সিধে জীবনযাপন করতো, কিন্তু যেই দৃঢ়তা বা স্পৃহা ছিল আমার মধ্যে, সেটা আমার মা বাবার দেয়া ভালোবাসা, প্রথম বয়সে ভালোবাসা, সেই জিনিসটা আমার মধ্যে ছিল বোধহয়, তার জন্য হয়তো অতিক্রম করতে পেরেছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনেকদিন ধরে শিক্ষকতা করেছেন। আপনার বাবাও এই একই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষক ছিলেন, আপনার মাও শিক্ষকতা করতেন। তো আপনি কি শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন কি বাবা মা শিক্ষক ছিলেন বলেই, নাকি নিজের আগ্রহেই এসেছেন? না, আমার মা বাবা যেহেতু দুজনেই শিক্ষক ছিল, আমার ছোটবেলায় আমি মোটেও শিক্ষকতা পছন্দ করতাম না। আমার মনে হয় যে ও মা, আমিও শিক্ষকতা করব, শিক্ষকতার চেয়ে আরেকটু বেশি কিছু করতে চাই। কিন্তু যখন আমি ইউনিভার্সিটি পেরিয়ে প্রায় মানে MA ফাইনালে গিয়ে উঠি, তখন আমার কাছে যেমন মনে হলো যে না, আমি শিক্ষকতাই করব। এবং বাবার আদর্শে যতটুকু না, কারণ বাবা তো ইংরেজির শিক্ষক ছিল, আমাকে কিন্তু অনেকে, যখন আমি ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, আমাকে অনেকে বলছে ও তোমার বাবা ইংরেজি পড়াতো, তুমিও নিশ্চয়ই পড়াবে। সেখানে আমি আমার স্বাধীনতা মেনটেন করেছি, কারণ আমি বলেছি যে না, ইংরেজি সাহিত্য আমার ভালো লাগে, কিন্তু সাহিত্যের চর্চাটা আমার ব্যক্তিগত থাকবে, কিন্তু প্রফেশনালি আমি অন্য একটা, সমাজবিজ্ঞানটা আমার দিকে আমাকে খুব টানতো, সমাজকে বোঝা। তো ওখানে আন্তর্জাতিক সম্পর্কটা নেক্সট বেস্ট অপশন ছিল আমার, তো তার জন্য আমি ওটা নিয়েছিলাম।
কেন ঠিক শিক্ষকতা করতে চেয়েছি, হয়তো এক ধরনের একটা জেদ চেপেছে যে আমিও পারবো এটা করতে। এবং আমার জেদটা ছিল আমি ইংরেজি না, মানে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করব, কলেজে করব না, স্কুলে করব না, যদি করি তাহলে বিশ্ববিদ্যালয়ে করব। কিন্তু একটা পর্যায়ে এসে আপনি শিক্ষকতা ছেড়ে দিয়েছেন, সেটা কেন? আসলে শিক্ষকতা আমি করতে চেয়েছি একটা হচ্ছে জ্ঞান আহরণের জন্য। শিক্ষকতার মধ্যে জ্ঞান আহরণ অবশ্যই হয়, আবার একই সঙ্গে আমার গবেষণাও খুব আপন একটা আনন্দের বিষয় ছিল। একটা পর্যায়ে গিয়ে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার মধ্যে একটা গতানুগতিকতা চলে আসে। অর্থাৎ আমিও শিক্ষকতা করছি, আমি যাকে পড়িয়েছি সেও অধ্যাপক হয়ে সে একই শিক্ষকতা করছে। তা আমি তখন মনে করলাম যে আমি একটা আরেকটু গবেষণার দিকে আমি মনোযোগ দেই, এবং শিক্ষকতা এবং গবেষণা একই সাথে করা যায় ঠিকই, কিন্তু সেখানে সাপোর্ট পাওয়া দরকার হয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কিছু ছুটি, তারপরে আলাদা ইন্ধন ইত্যাদি এগুলো থাকে, কিন্তু আমি সেটা পাইনি। বরঞ্চ পরিশ্রমটা আমার মধ্যেই দুটো করতে হয়েছিল, কিন্তু কোয়ালিটি আমি দিতে পারি নাই। ছাত্রছাত্রীদেরকে শিক্ষকতার কোয়ালিটি দিতে পারিনি, আবার গবেষণার দিকেও আমি করতে পারিনি। দুটো আমি মনে করেছি যে তাহলে আমি একটা জিনিস ভালো করে করব। 22 বছর শিক্ষকতা করেছি, তৈরি করেছি যাদেরকে, তারা শিক্ষকতা করছে, এখন তাদের হাতে ছেড়ে দিয়ে আমি বরঞ্চ গবেষণা করব, এটাই ছিল ইচ্ছা। আপনি যে বিষয়গুলোতে গবেষণা করছেন, আমরা দেখছি যে লিঙ্গ বৈষম্য, নারীদের বিভিন্ন ইস্যু এবং একসাথে সংখ্যালঘুদের ইস্যু। তো এই ইস্যুগুলোতে আপনার বাড়তি আগ্রহ কি কারণে? এটা আমি মনে করি যেটা আমার নিজের স্ট্রাগল থেকেই হয়েছে, আমার নিজের সংগ্রাম, জীবন সংগ্রাম থেকে হয়েছে। আমি খুব সৌভাগ্যবান যে আমি মাকে পেয়েছি, যে যিনি নিজেও স্ট্রাগল করেছে, যিনি গ্রামের মেয়ে থেকে তারপরে সে প্রধান শিক্ষিকা ছিল একটা স্কুলে 42 বছর। সে আমাকে যেভাবে শিখিয়েছে যে নিজের সংগ্রামের মাধ্যমে জীবনকে দেখা, সেটা আমারও সংগ্রামের মাধ্যমে আমি জীবনকে, আমি এক অর্থে নারীবাদী দৃষ্টিভঙ্গিটা একাডেমিক পর্যায়ে এবং নন একাডেমিক পর্যায়ে দুটোই আমি বিশ্বাস করতাম এবং করিও। তার মধ্যে একটা প্রবাদ আছে যেখানে খুবই আমাকে এফেক্ট করেছে, দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল, অর্থাৎ যেটা ব্যক্তিগত সেটাই রাজনৈতিক। এখান থেকে আমি কিন্তু সারা বিশ্বকে দেখেছি, আন্তর্জাতিক সম্পর্কেও দেখেছি, সমাজবিজ্ঞানকেও দেখেছি। তো নারী কেন্দ্রিকতা বা জেন্ডার বিষয় নিয়ে কাজ করা, এটা আমার মনে হয় এটা আমার প্যাশন এবং এটা আমার কাজ এবং পেশাও। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠী, আমি বেরিয়ে এসে যে গবেষণা কাজে নিয়োজিত করি নিজেকে, সেটা প্রান্তিক জনগোষ্ঠী। আমার মনে হয় নারীদেরও যেমন অনেক কথা বলা হয় না সব জায়গায়, তেমনি প্রান্তিক জনগোষ্ঠীরও তাদের ভয়েসটা সবসময় প্রতিফলিত হয় না। তো তাদের ভয়েস যাতে প্রতিফলিত হয় সেটার দিকে আমি মনোনিবেশ করেছি, এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রগুলোতে আমার একাডেমিক পেশাও যেমন কাজে লেগেছে, আবার আমার নেশা যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভিজম, এদেরকে আরেকটু সামনে নিয়ে আসা, এটাও কাজে লেগেছে। আপনি কয়েকটা শব্দ বলছিলেন, তার মধ্যে একটা বলেছেন নারীবাদ, আর আপনার কাজের ইস্যু হচ্ছে লিঙ্গ বৈষম্য নিয়ে অনেক ধরনের কাজ। তো বাংলাদেশের রক্ষণশীল সমাজে এরকম কয়েকটা শব্দ খুব একটা ভালোভাবে এখনো গৃহীত হয় বলে মনে হয় না, বা অনেকেই এই নারীবাদ শব্দটা থেকে অন্তত অনেকেই দূরে থাকতে চান। তো এরকম সমাজে এই ইস্যুগুলো নিয়ে কাজ করা কতটা চ্যালেঞ্জিং? অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ ঠিকই বলেছেন যে নারীবাদী কথাটা আমি যদি বলি আমি নারীবাদী, তাহলে অনেক বেশি এটাকে মানে আমি গ্রহণযোগ্য হব না অনেকের কাছে, মূলধারার অনেকের কাছে। তো আমার কাছে নারীবাদীটা একটি পড়াশোনার ব্যাপার এবং একাডেমিক দৃষ্টিভঙ্গি, যেটা শ্রেণী বৈষম্যর ব্যাপারেও আমি বলবো যে আমি পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতিটাকে আমি এককভাবে দেখি। তো সেখানে আমাকে নারীবাদ এটা শিখিয়েছে যে সংগ্রাম এবং পেশা এ দুটো আলাদা জিনিস নয়। ওই যে বললাম যে পার্সোনাল ইজ পলিটিক্যাল, এটা আমার শিক্ষা নারীবাদের কাছে, যার ফলে আমি জানি যে রাজনীতি একেবারে ঘরের মধ্যেও চলে, রাজনীতি বাইরে চলে, আন্তর্জাতিকভাবে চলে। তো এই রাজনীতিকে বোঝার জন্য বিশেষ করে নারীর দৃষ্টিভঙ্গিতে, নারীর সংগ্রামের দৃষ্টিভঙ্গিতে সেভাবে আমাকে এটাকে আমি নেই আর কি। শেষ প্রশ্ন, এখন কি নিয়ে কাজ করছেন বা কি পরিকল্পনা করছেন, কি নিয়ে কাজ করবেন?
আমি তো একটা সংগঠনে আছি, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ, যারা প্রান্তিক জনগোষ্ঠী নিয়েই কাজ করে। তো ওই কাজ তো চলছে। আমার একটা বড় কাজ হচ্ছে এই সংগঠনটাকে আমি নির্বাহী পরিচালক, তার জন্য এটাকে দাঁড় করিয়ে দেওয়া এবং এটা যাতে চলে এবং এর কাজ যাতে ভবিষ্যতে চলে। তো আমি একটা সাংগঠনিক কাজে ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু আমার আলটিমেট ইচ্ছা হচ্ছে লেখালেখির মধ্যেই থাকা। তো আমি সেই দিনের স্বপ্ন দেখি যখন সাংগঠনিক কাজটা থেকে একটু দূরে সরে গিয়ে আবার একদম সবটাই আমি আমার নিজের সংগ্রাম সম্বন্ধে লিখব এবং শেয়ার করব সবার সাথে। নিজের কথাগুলো একটু বলার ইচ্ছে আছে। মেঘনা গুহ ঠাকুরতা, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলায় আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং বিবিসি বাংলাকেও অনেক ধন্যবাদ।